ব্রিটেনে ধূমপানে কড়াকড়ি আনতে নতুন বিল, আইন পাশ হলে নতুন প্রজন্মের জন্য আজীবন সিগারেট নিষেধাজ্ঞা। ইউরোপের মধ্যে শক্তিশালী সেনাবাহিনী গড়তে নতুন কৌশল ঘোষণা জার্মানির। 2029 সাল নাগাদ 460,000 সেনার লক্ষ্যমাত্রা পূরণে দৃঢ় বার্লিন। দ্রুজবা পাইপলাইন মেরামত সম্পন্ন, ইইউ এর প্রতিশ্রুত 90 বিলিয়ন ইউরো ঋণ অনুমোদনে আবারও আহ্বান প্রেসিডেন্ট জেলেনস্কির। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে উদ্দেশ্য করে রুশ গণমাধ্যমের কুরুচিপূর্ণ মন্তব্য, রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব ইটালির। ক্যানারি দ্বীপপুঞ্জে 32 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করল স্পেন। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি আব্দুল্লাহ মামুন। ব্রিটেনে 17 বছর বা তার কম বয়সীদের জন্য ধূমপান আইনিভাবে চিরতরে বন্ধ হতে যাচ্ছে। ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষ এই নতুন বিলটি অনুমোদন করেছে, যার ফলে 2009 সালের 1 জানুয়ারির পর জন্মগ্রহণকারীরা জীবনে কখনোই সিগারেট কিনতে পারবেন না। বুধবার হাউস অব লর্ডসের সদস্য গিলিয়ান মেরন এই সিদ্ধান্তকে স্বাস্থ্য ব্যবস্থার জন্য মাইলফলক বলে আখ্যায়িত করেছেন। ব্রিটিশ পার্লামেন্টে বুধবার টোব্যাকো অ্যান্ড ভেপস বিল উত্থাপিত হলে উভয় কক্ষ বিলটি অনুমোদন করে। এই আইনটি ধীরে ধীরে নতুন প্রজন্মকে ধূমপান থেকে দূরে রাখার লক্ষ্য নিয়ে আনা হয়েছে। বর্তমানে যারা 17 বছর বয়সী তাদের পরবর্তী জীবনে সিগারেট কেনা বা ধূমপান শুরু করা থেকে পুরোপুরি নিষিদ্ধ রাখা হবে। নতুন এই আইন অনুযায়ী 2009 সালের 1 জানুয়ারি বা তার পরে জন্ম নেয়া ব্যক্তিদের জন্য প্রতি বছর তামাক কেনার বৈধ বয়স 1 বছর করে বাড়ানো হবে। ফলে এই প্রজন্মের জন্য কার্যত আজীবন নিষেধাজ্ঞা কার্যকর হবে। আইনটি আগামী সপ্তাহে রাজকীয় অনুমোদন পাওয়ার কথা রয়েছে। আপনারা এই সংশোধনীগুলো গ্রহণ করুন এবং লক্ষ্য করুন, আজ বিকেলেই সংসদে এই বিলের যাত্রা শেষ হচ্ছে। এটি একটি মাইলফলক বিল। এটি একটি ধূমপান মুক্ত প্রজন্ম তৈরি করবে। বাস্তবে এটি এক প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় জনস্বাস্থ্য উদ্যোগ এবং আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি এটি বহু প্রাণ বাঁচাবে। সরকার বলছে এই পদক্ষেপ ধূমপান কমাতে এবং তরুণদের নিকোটিনে আসক্ত হওয়া ঠেকাতে সহায়ক হবে। ইংল্যান্ডে প্রতি বছর ধূমপানের কারণে প্রায় 64,000 মানুষের মৃত্যু হয় এবং প্রায় 4 লাখ মানুষ হাসপাতালে ভর্তি হন, যার ফলে জাতীয় সেবা খাতে বছরে ব্যয় প্রায় 3 বিলিয়ন পাউন্ড এবং সামগ্রিক অর্থনৈতিক ক্ষতি ছাড়িয়ে যায় 20 বিলিয়ন পাউন্ড। স্বাস্থ্য সংস্থা অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ জানিয়েছে, ব্রিটেনের প্রায় 10% প্রাপ্তবয়স্ক অর্থাৎ প্রায় 55 লাখ মানুষ ভেপ ব্যবহার করে, যে কারণে সরকার সিগারেটের পাশাপাশি ভেপিং বা ই সিগারেট নিয়ন্ত্রণেও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে। 18 বছরের নিচে ভেপ ও নিকোটিন পণ্য বিক্রি নিষিদ্ধের পাশাপাশি বিজ্ঞাপন, প্রদর্শন, ফ্রি বিতরণ এবং ছাড় দেওয়ার ক্ষেত্রেও সীমাবদ্ধতা আনছে। দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগ বড় ভূমিকা রাখবে বলে আশা ব্রিটিশ সরকারের। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ার লক্ষ্যে নতুন সামরিক কৌশল ঘোষণা করেছে জার্মানি। জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বুধবার বার্লিনে জানিয়েছেন, রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির মুখে তারা তাদের সামরিক সক্ষমতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন। যদিও দেশটির সামরিক কর্মকর্তাদের একটি বড় অংশ সেনা সংখ্যা আরও বৃদ্ধির দাবি জানিয়েছিল, তবে সরকার আগের লক্ষ্যমাত্রাতেই অটল থাকার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান পরিকল্পনা অনুযায়ী 2029 সালের মধ্যে 460,000 সেনার লক্ষ্যমাত্রা পূরণ করতে চায় বার্লিন। চারদিকে যখন যুদ্ধের উত্তাপ, সামরিক মহড়া আর প্রতিরক্ষা সক্ষমতার প্রদর্শন চলছে, ঠিক তখন নতুন এক সামরিক কৌশল ঘোষণা করেছে জার্মানি, যেখানে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ার। বুধবার এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস জানিয়েছেন, রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির মুখে তারা তাদের সামরিক সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিচ্ছেন। এক্ষেত্রে তারা মোট 460,000 সদস্যের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন, যার মধ্যে 200,000 সক্রিয় সেনা এবং 260,000 রিজার্ভ ফোর্স অন্তর্ভুক্ত রয়েছে। পিস্টোরিয়াস আরও জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার আধুনিক যুদ্ধের পরিকল্পনা বদলে দিচ্ছে। তাই কেবল সংখ্যা নয়,
বরং দক্ষ জনবল ও আধুনিক সরঞ্জামের ওপরই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। 2029 সালের মধ্যে 3 ধাপে এই লক্ষ্যমাত্রা বাস্তবায়নের পরিকল্পনা করছে বার্লিন। আমাদের লক্ষ্য হল ইউরোপের সবচেয়ে শক্তিশালী প্রথাগত সেনাবাহিনী হওয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের পরিকল্পনায় বড় পরিবর্তন আনবে। আমরা সক্রিয় সেনা ও রিজার্ভ মিলিয়ে 460,000 সদস্যের লক্ষ্যমাত্রা পূরণে বদ্ধপরিকর। এই কৌশলের পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র মোকাবিলা থেকে শুরু করে ড্রোন ও এয়ার ডিফেন্স সিস্টেমে বিনিয়োগ বাড়াচ্ছে জার্মানি। এছাড়া ফ্রান্সের সাথে যৌথভাবে চলমান FCAS যুদ্ধবিমান প্রকল্প নিয়েও চলছে আলোচনা। FCAS প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ এবং ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এ সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। প্রকল্পটি নিয়ে দুই দেশের মধ্যে যে অমীমাংসিত বিষয়গুলো রয়েছে তা আলোচনার মাধ্যমে সমাধানের পথে। রাশিয়ার হুমকি মোকাবিলায় জার্মানির এই সামরিক আধুনিকায়ন ইউরোপের নিরাপত্তার সমীকরণে আনতে পারে বড় পরিবর্তন। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। নেটো মহাসচিব মার্ক রোটা বুধবার জানিয়েছেন, বর্তমানে এই সামরিক জোটটি আর্কটিক অঞ্চল থেকে ভূমধ্যসাগর এবং মহাকাশ থেকে সমুদ্রের তলদেশ পর্যন্ত বহুমুখী বিপদের সম্মুখীন। তুর্কি সফরের অংশ হিসেবে প্রতিরক্ষা প্রতিষ্ঠান এসেলসান পরিদর্শনের পর তিনি বলেন, ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং অত্যাধুনিক সাইবার হামলা এখন জোটের জন্য বড় উদ্বেগের কারণ। রোটা রাশিয়া ইউক্রেন যুদ্ধ, চায়নার সামরিক আধুনিকায়ন এবং ইরানে অস্থিরতা তৈরির চেষ্টার কঠোর সমালোচনা করেন। জুলাই মাসে আঙ্কারায় অনুষ্ঠিতব্য নেটো সম্মেলনের আগে তিনি সামরিক উৎপাদন ও উদ্ভাবনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেন। সেখানে নেটোভুক্ত ইউরোপের দেশগুলো সহ সকল সদস্য রাষ্ট্র তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর অঙ্গীকার করবে বলেও তিনি উল্লেখ করেন। The dangers we are facing are great, from the Arctic to the Mediterranean, from outer space to the seabed, from missiles and drones to sophisticated cyber attacks. রুশ হামলায় ক্ষতিগ্রস্ত দ্রুজবা তেল পাইপলাইন মেরামতের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার এই ঘোষণা দিয়ে তিনি আশা প্রকাশ করেন, এখন ইউক্রেনের জন্য প্রতিশ্রুত ইউরোপিয়ান ইউনিয়নের 90 বিলিয়ন ইউরোর ঋণ সহায়তাটি অনুমোদিত হবে। মূলত হাঙ্গেরি ও স্লোভাকিয়ার রুশ তেল সরবরাহের এই পথটি বন্ধ হয়ে যাওয়ায় গত কয়েক মাস ধরে কিয়েভের সাথে ব্রাসেলসের কূটনৈতিক টানাপোড়েন চলছিল। জেলেনস্কি স্পষ্ট জানিয়েছেন, ইউ এর অনুরোধেই এই মেরামত কাজ সম্পন্ন করা হয়েছে, তাই এখন আর এই অর্থ সহায়তা আটকে রাখার কোনো যৌক্তিক কারণ নেই। ইউক্রেনের জন্য ইউরোপিয়ান ইউনিয়নের 90 বিলিয়ন ইউরোর সহায়তা প্যাকেজটি এখন ছাড় করা অত্যন্ত জরুরি। এটি আগে অনুমোদিত হলেও এতদিন আটকে ছিল। রাশিয়ার বোমা হামলায় ক্ষতিগ্রস্ত দ্রুজবা তেল পাইপলাইনটি মেরামতের জন্য আমাদের অনুরোধ করা হয়েছিল এবং আমরা তা সফলভাবে মেরামত করেছি। তাই এই অর্থ আটকে রাখার আর কোনো অজুহাত থাকতে পারে না। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে লক্ষ্য করে রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেক্সি পারামোনভোকে তলব করেছে রোম। মঙ্গলবার ইটালির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করে ঘটনার আনুষ্ঠানিক ও কড়া প্রতিবাদ জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানান, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানের বিরুদ্ধে রাষ্ট্রীয় গণমাধ্যমে এমন অশালীন ও অপমানজনক ভাষা প্রয়োগ সম্পন্ন অগ্রহণযোগ্য। রুশ উপস্থাপক ভ্লাদিমির সোলোভিয়ভ লাইভ অনুষ্ঠানে মেলোনিকে মানবজাতির কলঙ্ক এবং ফ্যাসিস্ট বলে ব্যক্তিগত আক্রমণ করলে এই কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। মূলত ইউক্রেন যুদ্ধে ইতালির দৃঢ় অবস্থানকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আগে থেকেই বিরোধপূর্ণ ছিল। তবে রাষ্ট্রদূত পারামোন এই তলবকে একটি ভুল পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়ে দাবি করেছেন, ব্যক্তিগত আবেগপ্রসূত মন্তব্যকে আন্তর্জাতিক কেলেঙ্কারিতে রূপ নেওয়ার চেষ্টা হচ্ছে। ক্যানারি দ্বীপপুঞ্জের উপকূলে 32 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে স্পেনের সামুদ্রিক উদ্ধারকারী দল। মঙ্গলবার তাদের গ্রান ক্যানারিয়া ও ল্যানজারোতে দ্বীপে নিয়ে আসা হয় এবং রেড ক্রসের পক্ষ থেকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হয়।
এই ঘটনাটি এমন সময়ে ঘটল যখন দেশটিতে অনিবন্ধিত অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা কর্মসূচির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মনে করেন, দেশের অর্থনীতি সচল রাখতে অভিবাসীদের অবদান গুরুত্বপূর্ণ। অন্যান্য ইউরোপের দেশগুলোর নীতিমালার বিপরীতে হেঁটে স্পেন অভিবাসনকে সুযোগ হিসেবে দেখছে। গত কয়েক বছরে স্পেনের মোট নতুন কর্মসংস্থানের 3/4 পূরণ করেছেন এই অভিবাসীরা। রোমানিয়ার 2500 বছরের পুরনো মহামূল্যবান গোল্ডেন হেলমেট অব কোটোফেনেস্তি এবং 2টি দাচিয়ান স্বর্ণের ব্রেসলেট অবশেষে স্বদেশে ফিরেছে। গত বছর নেদারল্যান্ডসের ড্রেমস মিউজিয়াম থেকে বিস্ফোরক ব্যবহার করে এই রত্নগুলো চুরি করা হয়েছিল। মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এগুলো বুখারেস্টের জাতীয় জাদুঘরে হস্তান্তর করা হয়। রোমানিয়ার সংস্কৃতি মন্ত্রী এই হস্তান্তরকে ইউরোপের সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য এক বিশেষ মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন। পুলিশি অভিযানে 3 চোর ধরা পড়ার পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এই সম্পদ উদ্ধার করা সম্ভব হয়। তবে আরও একটি স্বর্ণের ব্রেসলেট এখনও নিখোঁজ রয়েছে। ঐতিহাসিক এই নিদর্শনগুলো ফিরে পাওয়ায় রোমানিয়ার এখন আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।